যে একটা ছোট দেশ ছিল, সেই দেশে একটা প্রথা ছিল। প্রথা হচ্ছে যে প্রতি বছর সেখানে একজন নতুন রাজাকে বা নতুন ব্যক্তিকে রাজা হিসেবে ঘোষণা করা হতো। নমস্কার, অবুঝ বাঙালিতে আবার আপনাদের সবাইকে স্বাগত। এবছর 26শে ফেব্রুয়ারি আমার প্রিয় অভিনেতা অস্কার উইনার হাস্কম্যান, তার স্ত্রী বিখ্যাত পিয়ানো বাদক বেটসি এবং তাদের একটা আদরের ডগ, এই তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের নিজস্ব যে বাংলো বাড়ি ছিল নিউ মেক্সিকো সিটিতে, সেখানে পাওয়া যায়। একটা খুবই হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এই ঘটনা সম্বন্ধে পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকায় বা নিউজ পেপারে যে সমস্ত আমরা খবর দেখতে পেলাম তা আরও মর্মান্তিক। অস্কার উইনার এই অভিনেতার বয়স হয়েছিল 95, তার স্ত্রীর বয়স হয়েছিল 65। কাজেই তারা দুজনেই সিনিয়র সিটিজেন ছিলেন। তারা একা থাকতেন এবং পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আমাদের অস্কার উইনার যে হিরো ছিলেন তার মৃত্যু পরে হয়েছে। প্রথমে তার স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে। বেটসির মৃত্যুর পরে কিন্তু যিনি মারা গেলেন অর্থাৎ হাস্কম্যান, তার মৃত্যুর কারণ সম্বন্ধে বলা হলো যে তিনি অভুক্ত অবস্থায় ছিলেন, অর্থাৎ বেশ কিছুদিন তিনি খেতে পাননি। মানে তার স্ত্রী মারা যাওয়ার পরে তাকে কেউ দেখতে পায়নি এবং তিনি অ্যালজাইমার্স রোগে ভুগছিলেন। 95 বছর বয়সে একজন মানুষের অ্যালজাইমার্স রোগ হওয়া কোনো বিশেষ খবর না, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু এই রোগের কারণে তিনি কাউকে খবরও করতে পারেননি, ভুলে গিয়েছিলেন সব কিছু। তিনি নিজের খাবারটুকু নিয়ে যে তাকে খেতে হবে বা তার যে পেট আছে তাকে খাওয়াতে হবে এটাও ভুলে গিয়েছিলেন এবং অবশেষে উপবাসে 5-6 দিন বাদে, তার স্ত্রীর মৃত্যুর 5-6 দিন বাদে তিনি মারা যান। এই ঘটনাটা আমরা সবাই প্রায় জেনে গেছি, কিন্তু এই ঘটনাটা আমাদের আরেকবার নাড়িয়ে দিচ্ছে একটা বিশেষ জায়গাটা হলো যে সিনিয়র সিটিজেনরা রয়েছেন তাদের বর্তমান স্থিতি নিয়ে। আজকে আমরা আলোচনা করব বর্তমান জগতে সিনিয়র সিটিজেনদের কি পরিস্থিতি রয়েছে। দেখুন, মোটামুটিভাবে ধরা হয়ে থাকে যে প্রতি 10 জন মানুষের মধ্যে একজন সিনিয়র সিটিজেন। তার মানে প্রায় 14 কোটি সিনিয়র সিটিজেন কেবলমাত্র ভারতবর্ষে বসবাস করছেন। আমরা জানি বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের আয়ু অনেক বেড়ে গেছে, মানুষ এখন অনেক দিন ধরে কর্মক্ষম থাকেন। কিন্তু সবকিছুর তো একটা শেষ আছে। একজন সিনিয়র সিটিজেনকে বাঁচতে গেলে অন্যের সাহায্য নিতেই হয় এবং এখানেই রাষ্ট্রের একটা রোল থাকা উচিত, সমাজের একটা কর্তব্য থাকা উচিত, তার পাড়া প্রতিবেশীদের একটা সহযোগিতা থাকা উচিত। মনে রাখতে হবে এটা একটা সার্কেল। যেমন মানুষের জন্মের পরে মৃত্যু অবধারিত, তেমনি একদিন তাকে বৃদ্ধও হতে হবে। এই বৃদ্ধাবস্থাকে আপনি দীর্ঘায়িত করতে পারেন। আমাদের দেশে একজন 60 বছরের মানুষকে সিনিয়র সিটিজেন হিসেবে দেখা হলেও ইউরোপ বা আমেরিকায় 65 বছর বয়সের মানুষকে সিনিয়র সিটিজেন হিসেবে দেখা হয়। কিন্তু তা হতেই পারে। কিছু কিছু চাকরি ক্ষেত্রে আমাদের দেশে 60 বছরের মানুষ রিটায়ার হয়ে গেলেও কিছু কিছু চাকরি, যেমন সুপ্রিম কোর্টের যারা বিচারক থাকেন তাদের ক্ষেত্রে, ডাক্তারদের ক্ষেত্রে অবসর নেওয়ার বয়সটা কিন্তু 65। আর রাজনীতিবিদদের ক্ষেত্রে কোনো বয়সের কথা বলা নেই, সেটা 75ও হতে পারে, 85ও হতে পারে। তাহলেও যদি সাধারণ মানুষের কথা ধরা যায়, বিশেষ বিশেষ সুবিধা সম্পন্ন যে মানুষ আছেন তাদেরকে দেখভাল করার জন্য অনেক কিছু থাকে, কিন্তু সাধারণ মানুষদের দেখার জন্য কেউ নেই। এই সাধারণ মানুষদের যে বৃদ্ধাবস্থার যে সময়টা, এটা কিন্তু একটা ধীরে ধীরে অভিশাপের মতো এসে যাচ্ছে। আমরা দেখেছি যতদিন সংযুক্ত পরিবারের মধ্যে আমরা বসবাস করতাম, যতদিন আমাদের পরিবারটা একটু বড় হতো, আমরা যখন একটা সন্তান বা দুটো সন্তানের যে থিওরি তাতে বিশ্বাস না রেখে একটু বড় সংসারে বিশ্বাস করতাম এবং সবাইকে নিয়ে বসবাস করতে ভালোবাসতাম, সবাই একসঙ্গে থাকার চেষ্টা করতাম এবং একজন আরেকজনকে দেখতাম, তখন এই আপনি সিনিয়র সিটিজেনই বলুন বা বৃদ্ধ বা বৃদ্ধা বলুন, যাই বলুন না কেন, তাদের একটা যে সামাজিক মর্যাদা ছিল। বাড়িতে নিমন্ত্রণ পত্র আসলেও তার নামে আসতো এবং বাড়িতে যদি কারোর বিয়ে হতো তাহলেও তার নামেই কার্ডটা ছাপতো। বাড়িতে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে তার মতামত নেওয়া হতো এবং আমরা মনে করতাম যে এটা আমাদের কর্তব্য। বাড়ির ছোটরা বড়দেরকে
সম্মান করবে, তাদেরকে দেখবে, এটাকে খুব সাধারণভাবে নেওয়া হতো। এটা যে করতো না তাকেই মানুষ খারাপ বলতো। কিন্তু এখন বিষয়টা ক্রমশ উল্টে যাচ্ছে। পরিবার ছোট হয়ে গেছে, একটি বা দুটি সন্তানে দাঁড়িয়ে গেছে এবং তারাও তাদের কার্য উপলক্ষে বিভিন্ন স্থানে, সেটা দেশেরও বিভিন্ন স্থানে হতে পারে বা বিদেশেও হতে পারে, সেখানে তারা চলে যাচ্ছে বাড়িতে একজন বৃদ্ধ এবং বৃদ্ধাকে রেখে। যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতা থাকছে, একজন দুজনকে দেখতে পাচ্ছেন, স্বামী স্ত্রী মিলিতভাবে যতক্ষণ পর্যন্ত চালিয়ে নিতে পারছেন ততক্ষণ ঠিক আছে। কিন্তু যেই একটা চাকা ঘোড়া বন্ধ করে দিচ্ছে, সাইকেলের মতো থেমে যাচ্ছে। সাইকেল যেমন একটা চাকায় আর চলতে পারে না, পেছনের চাকাটা হোক বা সামনের চাকাটা হোক, যে কোনো একটা চাকা যদি ঘোড়া বন্ধ করে দেয় আরেকটা চাকার অবস্থা যেমন ভয়ানক হয়ে যায়, তেমনি সংসারেও দেখা গেছে যে একজন যদি অসুস্থ হয়ে পড়েন বা যদি তিনি খুব বেশি অসুস্থ বা তিনি মারা যান, তাহলে আরেকজন যিনি পড়ে থাকেন তার অবস্থা ভালো হয় না। এবং আপনি মানুন আর না মানুন, এটা সত্যি কথা, তাদের দেখার কেউ লোক থাকে না। এখন এটা তো আমরা মনে করতে পারি যে তার ছেলে বা তার মেয়ে যদি তাকে পয়সা পাঠায়, তাহলে তিনি কাউকে কাজের লোক রেখে তো ঠিক মতো ভাবে থাকতে পারেন। কিন্তু খবরের কাগজের বিভিন্ন দিনের, বিভিন্ন মাসের যদি আমরা ঘটনাগুলো লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো সেই পুরনো প্রবাদটা। সেটা হচ্ছে যে হরিণ যেমন তার মাংসের জন্যে তার দুর্ভাগ্য নেমে আসে, তেমনি আপনার যে পয়সাটা আছে, আপনার কাছে যে সম্পদটা রয়েছে, সেইটাই কেড়ে নেওয়ার জন্যে আপনি যাদেরকে আপনার বাড়ির হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছেন, তাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সিনিয়র সিটিজেনদেরকে তারা হত্যা করে অথবা তাদের ঘায়েল করে তাদের সমস্ত সম্পত্তি লুটে নিয়ে চলে গেছে। তাহলে এরা যাবেন তো যাবেন কোথায়? এদের একটা যাওয়ার জায়গা চাই। আমরা ছেলে এবং মেয়ে যারা, সেই বৃদ্ধ বৃদ্ধাদের ছেলে মেয়েরা যারা বাইরে চাকরি করছেন, যারা অর্থ উপার্জনের জন্য বিদেশে গেছেন, তাদেরকে আমরা দায়ী যদি করি, সেটা ঠিক হবে না। তারা অনেক কষ্ট করে পড়াশুনো শিখেছেন, তারা নিজের যোগ্যতায় ভালো জায়গায় চাকরি করছেন। এখন সে সমস্ত কিছু ছেড়ে তারা তাদের বাবা মার সেবা করতে শুরু করবেন, এটা তো সম্ভব না। আবার তাদের বৃদ্ধ বাবা মাকে যে সেখানে নিয়ে গিয়ে তাদের কাছে রাখবেন, সেটাও অনেক সময় সম্ভব হয় না, বিভিন্ন কারণে সম্ভব হয় না। বিদেশে তো একদমই সম্ভব হয় না। সত্যি কথা বলতে কি, যে আমরা যারা এই সমস্ত ব্যাপারে একটু খবর টবর রাখি, তারা দেখি যে প্রত্যেক মানুষ তার নিজের বাড়িতে থাকতে চান। এখন একটা নতুন কালচার তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওল্ড এজ হোম। সেই সমস্ত ওল্ড হোমে অনেকে থাকছেন, কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু একটা ভালো ওল্ড হোমে থাকার মতো পয়সা থাকে না। এইখানেই রাষ্ট্রকে কিছু ব্যবস্থা করতে হবে, এখানেই সমাজের কিছু দায়িত্ব নিতে হবে, এখানেই পাড়া প্রতিবেশীকে এগিয়ে আসতে হবে। ধরুন আপনি আপনার ঘরের মধ্যে থেকে যদি 5,000 টাকায় আপনার খাওয়া খরচ চলে যায় বা 10,000 টাকা আপনার খাওয়া খরচ চলে যায়, সেক্ষেত্রে আপনি যখন কোনো ওল্ড এজ হোমে থাকবেন, তখন এই খরচাটা কিন্তু 3 গুণ হয়ে যাবে। আপনাকে দেখার জন্যে যে লোক থাকবে, আপনাকে সাহায্য করার জন্যে যারা থাকবেন, তাদের খরচটাও আপনাকে দিতে হবে এবং একজন সাধারণ মানুষ পেরে উঠবেন না। বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ মানুষ যে চাকরি করেন তা বেসরকারি ক্ষেত্রে, এবং সেখানে পেনশনের কোনো ব্যাপার নেই। এবং আরেকটা জিনিস, যারা গ্রামে থাকেন তারা তো আরো খারাপ পরিস্থিতির মধ্যে আছেন। তাদের না ভালো চিকিৎসা আছে, না পরিবারে তাদের কোনো মূল্য আছে, না সমাজে কেউ তাদের প্রতি কোনো বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যাকে বলে দিন গুনছে। পরিস্থিতিটা একটু পাল্টানো যায়। একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সবাইকেই কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেটা আপনি আজ হতে পারেন, হয়তো এখন হয়েছেন, অথবা 10 বছর পরে হবেন, অথবা 15 বছর পরে হবেন, কিন্তু আপনাকেও হতে হবে। ভগবান বুদ্ধের কথায় ব্যাধি, জরা আর মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় না। জরা থেকে আপনাকে মুক্তি একমাত্র মৃত্যুই দিতে পারে, আর কেউ না। মৃত্যু অবশ্যম্ভাবী হলেও যতদিন আপনি এই পৃথিবীতে আছেন, আপনি যে এখানে যে পরিশ্রম করেছেন, আপনি সমাজের জন্য যে কাজ করেছেন বা দেশের জন্য যে কাজ করেছেন, তার পরিবর্তে এটা
একজন একজন সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এটা একটা প্রাপ্য হওয়া উচিত। আমাদের দেশে অবশ্য কিছু কল্যাণকারী যোজনা নেওয়া হচ্ছে যাতে করে বয়স্ক মানুষদের সাহায্য করা যায়। আরো সাহায্য করতে হবে। যাদের অর্থ নেই তাদের আপনি নয় কিছুটা অর্থ তুলে দিলেন, যারা অসুস্থ হাসপাতালে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে এবং এটা সরকারকে করতে হবে। এবং তিনি যদি এই পরিস্থিতিতে থাকেন তাহলে তার প্রতিবেশীদের অন্তত হাসপাতাল অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে। আর যিনি অর্থনৈতিক কোনো তার অভাব নেই তার ক্ষেত্রে অন্তত তাকে একটা সুরক্ষা দিতে হবে। যেভাবে সিনিয়র সিটিজেনদের ওপর বিভিন্ন ধরনের অপরাধ ঘটে চলেছে সেটাকে কড়া হাতে দমন করতে হবে, আমাদের রক্ষা করতে হবে। কারণ এটা বুঝতে হবে এটা আমাদের কর্তব্য। আমার মনে হয় এগুলো আমরা সবাই জানি। তো সবশেষে একটা ছোট গল্প বলি। গল্পটা হচ্ছে যে একটা ছোট দেশ ছিল, সেই দেশে একটা প্রথা ছিল। প্রথা হচ্ছে যে প্রতি বছর সেখানে একজন নতুন রাজাকে বা নতুন ব্যক্তিকে রাজা হিসেবে ঘোষণা করা হতো। আর যে নতুন রাজা আসতো তাকে জনগণ কিন্তু নির্বাচিত করতো না। যে হস্তি ছিল সেই হাতিকে ছেড়ে দেওয়া হতো। সে ঘুরতে ঘুরতে একজন যে কোনো ব্যক্তিকে নিজের পিঠে চড়িয়ে নিত এবং তাকেই সবাই রাজা বলে মেনে নিত। 1 বছর তিনি রাজা থাকতেন। 1 বছর বাদে তাকে রাজ্যের বাইরে একটা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হতো। আবার গিয়ে সেই রাজহস্তি আরেকজনকে নিয়ে আসতো। একবার রাজহস্তি যে ব্যক্তিকে নিয়ে আসলো তিনি চিন্তা করলেন যে 1 বছর বাদে তো এরা আমাকে ফেলে দেবে, আমার পরিস্থিতি কি হবে, আমাকে একটু যেখানে ছেড়ে দেবে সেখানটা গিয়ে আমি দেখি। তিনি গিয়ে দেখলেন সেটা জঙ্গল এবং 1 বছরের সুখ ভোগের পরে আমি আর বাঁচবো না। তিনি কি করলেন, যে 1 বছর তিনি রাজা ছিলেন সেই 1 বছর তার কথা অনুযায়ী রাজত্ব চললো এবং 1 বছর বাদে তাকে যেখানে ছেড়ে দেওয়ার কথা সেখানে তিনি একটা নতুন শহর তৈরি করে নিলেন। এবং 1 বছর বাদে যখন তাকে রাজত্ব থেকে বিদায় দিয়ে তাকে সেখানে পাঠানো হলো, সেখানে ততদিনে একটা নতুন নগর সৃষ্টি হয়ে গেছে। তিনি সেখানে গিয়ে থাকলেন। অর্থাৎ আপনি যদি ভবিষ্যতের কথাটা এখন থেকে ভাবেন তাহলে 1 বছর বাদে হোক আর 10 বছর বাদে হোক, যখন জরা বা বার্ধক্য আপনার জীবনে নেমে আসবে তখন কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারবেন। এবং মনে রাখতে হবে এই দায়িত্বটা সবার। সবাই যদি আমরা সবাইকে সাহায্য না করি তাহলে কি করে হবে। অর্থাৎ আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ করব যে আমাদের যে সমাজের কাছে যে ঋণ থেকে যায়, সমাজ থেকে আমরা যেগুলো পাই সেটা আমাদের খানিকটা ফিরিয়ে দেওয়া উচিত। রাষ্ট্রের জন্য যে ব্যক্তি কাজ করেছেন তার বার্ধক্যে যখন তিনি কাজ করতে পারছেন না তখন রাষ্ট্রকে তাকে দেখতে হবে। যদি না দেখে তাহলে মনে রাখতে হবে প্রত্যেক মানুষের জীবনেও এই দিন আসবে। সিনিয়র সিটিজেনদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলানো যাক। আমরা সবাইকে সাহায্য করি এবং ভালোভাবে বাঁচি। আজকে এই পর্যন্তই। আপনারা আমার কথা শুনলেন এতক্ষণ ধরে, সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে আমার রিকোয়েস্ট যে কী ধরনের কন্টেন্ট আপনারা শুনতে চান সেটা যদি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান তাহলে আমার পক্ষে খুবই সুবিধা হয়। নমস্কার।